আসল চোরকে পশ্চিমবঙ্গবাসী জানে, পতনে কাউন্টডাউন শুরু, ব্রিগেড থেকে নতুন বাংলার বার্তা মোদির। ভোটের মুখে মাস্টার স্ট্রোক মমতার, রাজ্যের 5 অনগ্রসর সম্প্রদায়ের জন্য নয়া উন্নয়ন পর্ষদ ঘোষণা। হাত ভেঙেছে, পা ভেঙেছে, এবার হয়তো আইসিইউ থেকে বক্তৃতা করবেন। ব্রিগেডে মমতাকে তীব্র আক্রমণ মিঠুনের। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্লাড প্রেশার বেড়ে গেছে, ব্রিগেডে যা লোক হয়েছে নিশ্চিতভাবে পরিবর্তন। ব্রিগেড মুখে বিজেপি কর্মী। যাদের 389টা ছেলে মেয়ে, তাদের জন্য ধর্ণা দিয়েছেন। ব্রিগেডে মমতাকে আক্রমণ মিঠুনের। যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না এরা, কেন? ব্যাংকে কি কাজ না করলে ঢুকবে না বেকার ভাতা? 40 দিনের মধ্যে তৃণমূল নামক জঞ্জালে বিদায় হবে, ব্রিগেড সভা থেকে হুঁশিয়ারি সুকান্তর। রণক্ষেত্র গিরিশ পার্ক, পুলিশের সামনে তৃণমূল বিজেপি সংঘর্ষ, আহত ইন্সপেক্টর। মোদির সভার আগে চরম উত্তেজনা। তুমুল বৃষ্টি, মেঘের গর্জন, এলোমেলো ঝোড়ো হাওয়া, শনিবার বড়সড় দুর্যোগ। গ্যাসের হাহাকারের মধ্যে মোদির সভার আগে ঢালাও খাবারের আয়োজন, মেনুতে চিকেন, পাঁঠার মাংস। রাতে যুবসাথীর টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, তা নিয়ে সকালে ব্রিগেডে হাজির মোদি ভক্ত কল্যাণ। ভোটের দিনক্ষণ ঘোষণার আগে পশ্চিমবঙ্গকে দুহাত ভরে উপহার মোদির, কি আছে তালিকায়? প্রধানমন্ত্রী ব্রিগেড সমাবেশের আগে শহর জুড়ে গো ব্যাক মোদি লেখা হোর্ডিং, নেপথ্যে কারা? সবকা সাথ সবকা বিকাশের সঙ্গে সবকা হিসাব হবে, হুঙ্কার মোদির। ত্রাণ নিয়ে ঢুকতে ব্যাপক বিক্ষোভ, তৃণমূল নেতাদের ঘিরলেন গ্রামবাসী। তৃণমূলকে বাঁচানোর আর কেউ নেই, ব্রিগেডে গর্জন মোদির। মোদির সভার আগে রণক্ষেত্র কলকাতা, রক্তাক্ত বিজেপি নেতা, তৃণমূল মন্ত্রীর বাড়িতে ভাঙচুর। বাজারে মন্দা, সঙ্গে দোসর বৃষ্টি, জলের দরে আলুতেও পচনের আশঙ্কায় মাথায় হাত কৃষকদের। জনবিন্যাস বদলে হিন্দুদের সংখ্যালঘু করার চেষ্টা হচ্ছে বঙ্গে, ব্রিগেডে মোদির অস্ত্র বিভাজনী। ব্রিগেডের মঞ্চ থেকে মমতাকে আইসিইউতে ঢোকানোর হুমকি মিঠুনের, পাল্টা তৃণমূলের। নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও প্রার্থী শুভেন্দু, সাহস থাকলে লড়ুক, চ্যালেঞ্জ তৃণমূলের। এবার 12 ঘন্টার জন্য বন্ধ বিদ্যাসাগর সেতু, যানজট এড়াতে কোন রুট ধরবেন? কৃষকদের জন্য বড় খবর, জারি হলো পিএম কিষাণের 22তম কিস্তি, কি জানালেন প্রধানমন্ত্রী? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জনবিন্যাস বদলে হিন্দুদের সংখ্যালঘু করার চেষ্টা হবে বঙ্গে, ব্রিগেডে মোদি অস্ত্র বিভাজনী, অনুপ্রবেশ এবং স্তর বিন্যাসের বদল। বাংলার বিধানসভা নির্বাচনে এটাই যে বিজেপির সবচেয়ে বড় হাতিয়ার হতে চলেছে, সেটা অনেক আগে স্পষ্ট করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক ব্রিগেডের জনসভায় দাঁড়িয়ে সেই বিভাজন অস্ত্র আরও জোরালোভাবে শান দিয়ে গেলেন। প্রধানমন্ত্রী দাবি করলেন, এ রাজ্যে বাঙালি হিন্দুদের ইচ্ছাকৃতভাবে সংখ্যালঘু বানানোর চেষ্টা করা হচ্ছে। হিন্দুরা কোনোদিন বিভাজন সমর্থন করেনি, তৃণমূল সেই হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার বিরোধিতা করে। তৃণমূল বাংলার নিরীহ হিন্দুদের ভয় দেখিয়ে রাখতে চায়। এরা কট্টরপন্থীদের উস্কানি দেয়, গুন্ডাদের পোষে। আজ অনুপ্রবেশকারীদের অত্যাচারে বাঙালিরাই বাংলা ছাড়তে বাধ্য হচ্ছেন। বাংলার রুটি বেটি মাটির ওপর হামলা চালাচ্ছে অনুপ্রবেশকারীরা। বাংলার মুখ্যমন্ত্রী সিএএ বিরোধিতাকে তোপ দেগে প্রধানমন্ত্রীর বক্তব্য, বাংলার মুখ্যমন্ত্রী সিএএ বিরোধিতাকে তোপ দেগে প্রধানমন্ত্রীর বক্তব্য, আমরা যখন সিএএ করলাম এখানকার তৃণমূল সরকার বিরোধিতা করলো। শরণার্থী হিন্দুদের নাগরিকত্ব দিতে বললে পুরো তৃণমূল একসঙ্গে বিরোধিতা করে। আসলে ওরা হিন্দুদের নাগরিকত্ব দিতে চায় না। মোদির দাবি, বিগত কয়েক দশকে বাংলার বহু এলাকায় জনবিন্যাস বদলে দেওয়া হয়েছে, ইচ্ছাকৃতভাবে বাঙালি হিন্দুদের সংখ্যালঘু করে দিচ্ছে। তুষ্টিকরণে এমন নোংরা খেলা আর সইবে না বাংলা। মোদির অভিযোগ, এখানকার তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে চায় না, ভোটার তালিকা সংশোধন করতে চায় না। প্রধানমন্ত্রীর বক্তব্য, বাংলার হিন্দুদের ভোট ব্যাংক হিসেবে ভাবেই না তৃণমূল। রাজ্যের শাসকদের ভোট ব্যাংক শুধুই অনুপ্রবেশকারীরা, তাই তাদের বাঁচাতেই এসআইআর এর বিরোধিতা। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক একটি মন্তব্যকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী বলেন,
তৃণমূলের ইশারায় কোটি কোটি লোককে খতম করার কথা বলছে কারা? এদের হাতিয়ার বানাচ্ছে তৃণমূল। ভোটার মিডিয়াকে হুমকি দিচ্ছে। মহামৈত্র তৃণমূল না করলে বাঙালি নয় মন্তব্যেরও বিরোধিতা করেন মোদী। প্রধানমন্ত্রীর সাফ কথা, বঙ্গে বিজেপি ক্ষমতায় এলে সবকিছু হিসাব হবে। একদিকে বিকাশ করব, অন্যদিকে হিসেব নেব। তৃণমূলের যারা আপনাদের ভয় দেখায় তাদের ভয় দেখানোর দিন শুরু হচ্ছে। বিজেপি ক্ষমতায় এলে সব কট্টরপন্থী অনুপ্রবেশকারী গুন্ডারা ভয়ে থাকবে। এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। রণক্ষেত্র গিরিশ পার্ক, পুলিশের সামনে তৃণমূল বিজেপির সংঘর্ষ, আহত ইন্সপেক্টর। মোদীর সভার আগে চরম উত্তেজনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার আগে রণক্ষেত্র গিরিশ পার্ক ব্রিগেডগামী বিজেপি সমর্থকদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। যা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। একের পর এক ইট ছোড়ার অভিযোগ। নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার সময় বিজেপি সমর্থকরা গিরিশ পার্কে শশীপাজা বাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে বলে অভিযোগ তৃণমূলের। তারপরে পাল্টা আক্রমণকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির একাংশের অভিযোগ, পুলিশ তৃণমূলের লোকদের সাহায্য করেছে। অতর্কিতে আক্রমণ হয়েছে, পাথর ছোড়া হচ্ছে, ইটের ঘায়ে রক্তাক্ত একজনকে নিয়ে যেতে দেখা যায়। পুলিশের সামনে ইট বৃষ্টি, গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। মোদীর সভার অনতি দূরেই এই ঘটনায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একাংশ অবরুদ্ধ। মন্ত্রী শশীপাজা বলেন, সমস্ত গুন্ডা মাওয়ালিদের নিয়ে আজ সভা করছে, নয়ছয় করছে। এরা গুন্ডাও নয়, এরা খুনি। যেভাবে আক্রমণ করছে এরা সাধারণ খুনি নয়, এরা খুন করতে পারে। দেখুন না, বিহার ঝাড়খণ্ড কোথা থেকে নিয়ে আসছে। এরা বাংলাকে দখল করে খুন করে, গণতন্ত্রের খুন, মানুষকে আহত করছেন। গণমাধ্যম দেখুন, গণমাধ্যম আর কত সমর্থন করবে ওদের? এই করে ওরা মাথায় উঠে গেছে। সাহস দেখুন, আপনাদের ক্যামেরা চলছে, আপনাদের সামনে পুলিশকে আক্রমণ করা হয়েছে। এরা কারা? এরা গুন্ডা। মন্ত্রীর বাড়িতে হামলার সময় পুলিশ কোনো রকমে মন্ত্রী বাড়ির দরজা বন্ধ করে রাখেন। সেই সময় এক পুলিশকর্মী আক্রান্ত হন, তার প্রাথমিক চিকিৎসা করা হয়। ইট ছুঁড়ে মন্ত্রী বাড়ি জানলার কাজ ভেঙে দেওয়া হয়েছে। ঘটনার পর কলকাতা পুলিশের তরফে র্যাব বাহিনী নামানো হয় সেখানে। কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের বক্তব্য, তারা যখন নরেন্দ্র মোদীর সভার উদ্দেশ্যে যাচ্ছিলেন তখন ফ্লেক্স ছেঁড়া হয়। তৃণমূলের তরফেও অভিযোগ করা হয় তাদের উপর হামলা করা হয়েছে। এই হামলা পাল্টা হামলার মধ্যে প্রশ্ন উঠছে, শহরে যে কেন্দ্রীয় বাহিনী এসেছে সেগুলো কি ব্যবহার করা হলো? তার কারণ, আজ ব্রিগেডে দেশে প্রধানমন্ত্রী সভা করবেন, সেই বাহিনী ব্যবহার কি আদৌ হয়েছে? এর পাশাপাশি পুলিশের সামনে মুড়ি মুড়কির মতো পাল্টা পাথর পড়েছে। বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকদের একাধিক মানুষ রক্তাক্ত হয়েছেন। এই পরিস্থিতিতে পুলিশ সামনে দাঁড়িয়েছিল। সেই সময় পুলিশের তরফে যথাযথ ব্যবস্থা নেওয়া হলে পরিস্থিতি এত দূর গড়াতো না বলে অনেকের দাবি। সেন্ট্রাল অ্যাভিনিউ লাগোয়া গিরিশ পার্ক কার্যত রণক্ষেত্রের চেহারা নিল। বাজার মন্দা, সঙ্গে দস্যুর বৃষ্টি, জলের দরে আলুতেও পচনের আশঙ্কায় মাথায় হাত কৃষকদের। আবহাওয়া দফতরে পূর্বাভাসের পর থেকে ক্রমে দানা বাঁধছিল আশঙ্কার মেঘ। এবার তাই যেন সত্যি হলো। একদিকে বাজার মন্দা, অন্যদিকে প্রকৃতির রোষ, দুইয়ের জাতাকলে পড়ে বর্তমানে নাভিশ্বাস ওঠার জোগাড় জলপাইগুড়ি ধূপগুড়ির আলু চাষিদের। বৃহস্পতিবারের পর শুক্রবারও টানা ভারী বৃষ্টির জেরে বিঘার পর বিঘা আলু ক্ষেত এখন জলের তলায়। ফলে মাঠের ফসল মাঠে নষ্ট হওয়ার উপক্রম হওয়ায় মাথায় হাত পড়েছে কয়েক হাজার কৃষকের। ধূপগুড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকায় আলু ক্ষেতগুলিতে বর্তমানে প্রায় হাঁটু সমান জল। আলু তোলাই যে শুধু চলছিল তা নয়, হিমঘরে পাঠানোর জন্য জমিতে সার দিয়ে বস্তা বোঝাই করে রাখা ছিল প্রচুর আলু। সেগুলি ভিজে সপসপে হয়ে গিয়েছে। কৃষকদের আশঙ্কা, দীর্ঘক্ষণ জল জমে থাকলে আলুতে দ্রুত পচন ধরবে। রোদ না উঠলে, জল না নামলে জমি থেকে বাকি আলু তোলা কার্যত অসম্ভব। চাষিদের অভিযোগ, এবছর আলু চাষের খরচ গত বছরের তুলনায় অনেকটাই বেশি। এক গাড়ি আলু ফলাতে যেখানে প্রায় 80 থেকে 90 হাজার টাকা খরচ হয়, সেখানে বর্তমানে বাজারে সেই আলু বিক্রি করলে মিলছে মাত্র 40 হাজার টাকার কাছাকাছি। অনেক সময় তাও মিলছে না, অর্থাৎ খরচের অর্ধেক দামও পাচ্ছেন না কৃষকরা। এই বিপুল আর্থিক ক্ষতির বোঝা কিভাবে সামাল দেবেন তা ভেবেই দিশেহারা এলাকার চাষিরা। বলছেন, সরকার বলছে আলু কিনবে, কিন্তু সেখানেও সীমা রয়েছে। আর যে দাম দেয়া হচ্ছে তাতে লাভের লাভ কিছুই হবে না। ক্ষুব্ধ কৃষকদের আরও অভিযোগ, সহায়ক মূল্যে আলু কেনার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন নেই। হিমঘরে মাত্র একদিন আলু কেনা হয়েছে, তারপর থেকে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রশাসনের তরফেও দুর্যোগ মোকাবিলায় বা কৃষি সংক্রান্ত কোনো বিশেষ পরামর্শ এখনো পর্যন্ত দেওয়া হয়নি বলে দাবি তাদের। শনিবার সকাল থেকেই ধূপগুড়ির আকাশে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তরে পূর্বাভাস বলছে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি নতুন করে বৃষ্টি শুরু হয় তবে পরিস্থিতি যে একেবারে হাতের বাইরে চলে যাবে তা মানছেন কৃষকেরা।
গ্যাসের হাহাকারের মধ্যে মোদির সভার আগে ঢালাও খাবারের আয়োজন, মেনুতে চিকেন, পাঁঠার মাংস। নরেন্দ্র মোদী বাংলায় আসছে, আর তাতে চমক থাকবে না তা আবার হয় নাকি? দুপুরে মোদির ব্রিগেড সমাবেশ, আর সেই সমাবেশে যোগ দিতে যাওয়ার আগে তো ভালো মতো পেট পুজো দরকার। সেই জন্য বিজেপি কর্মী সমর্থকদের জন্য দলের পক্ষ থেকে ধর্মতলায় ঢালাও আয়োজন। একেবারে যেন পিকনিকের মোড দেখা দিয়েছে ইডেন গার্ডেন্সের সামনে। জঙ্গলমহল গড়বেতা থেকে প্রচুর মানুষ এসেছেন এই ব্রিগেডে কিছুটা দূরেই রান্নার আয়োজন করা হয়েছে, পাঁঠার মাংস, চিকেন, কোনো কিছুই বাদ যাচ্ছে না। এর মধ্যেই প্রশ্ন উঠেছে যে যখন চারদিক থেকে গ্যাসের হাহাকার, সেই পরিস্থিতিতে এভাবে ঢালাও খাবারের আয়োজন। বিজেপি কর্মীরা জানাচ্ছেন অর্ধেক গ্যাস নিয়ে আসা হয়েছে। এছাড়া অনেকেই বলছেন অর্ধেক সিলিন্ডার নিয়ে এসেছেন। কেউ কমার্শিয়াল সিলিন্ডার এনেছেন, তো কেউ বাড়ি থেকেই গ্যাস সিলিন্ডার নিয়ে এসেছেন। অনেক বিজেপি সমর্থকদের জন্য ডিম ভাত রান্নার আয়োজনও করতে দেখা গেল ঢালাওভাবে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন এলাকা থেকে সমর্থকরা এসেছেন। নদিয়া থেকে অনেকে এসেছেন। সকালে মুড়ি ঘুগনি দিয়ে টিফিন ও দুপুরে চিকেন থাকছে মেনুতে। এদিকে দেশ জুড়ে গ্যাস সংকটের মধ্যে গ্যাসের সিলিন্ডার দেদার ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কুণাল লিখছেন, যারা গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে তারা জেনে রাখুন, আজ ব্রিগেডে প্রচুর গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে। 40 দিনের মধ্যে তৃণমূল নামক জঞ্জালে বিদায় হবে ব্রিগেড সভা থেকে হুঁশিয়ারি সুকান্তর। আজ কলকাতায় নরেন্দ্র মোদী আসার আগেই ব্রিগেডে মঞ্চ থেকে পরিবর্তন যাত্রা নিয়ে বক্তব্য রেখে তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন সুকান্ত মজুমদার। বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সভা থেকে বক্তব্যে জানালেন, আজকের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে আগামী পথ দেখাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই অপশাসন কিভাবে দূর হবে, তার আগে মুখ্যমন্ত্রী গোটা কলকাতা জুড়ে গো ব্যাক মোদি পোস্টার লাগিয়েছেন। দিদি, আপনি যতই পোস্টার লাগান, বাংলার মানুষ আপনাকে গো ব্যাক জানাচ্ছে। নরেন্দ্র মোদীর জন্য হৃদয় ভরা ভালোবাসা রয়েছে এখানকার মানুষের। এসআইআর ইস্যুতে মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রী ধর্নায় বসাকে খোঁচা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, মুখ্যমন্ত্রী এক বিশেষ সম্প্রদায়কে উস্কানি দিয়ে জানিয়েছিলেন যে সবাই এক হলে হিন্দুদের ধূলিসাৎ করে দেওয়া হবে। ছি মুখ্যমন্ত্রী, আপনি তো সবাইকে ছাপিয়ে গেলেন। আমি আপনাকে জানাচ্ছি যে আমরা আপনার মতো সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে হাজার হাজার বছর ধরে লড়াই করছি, তাই আমরা টিকে আছি। এই লড়াই চলবে। আপনাদের হাতে হয়তো আর 40 দিন সময় আছে, তার মধ্যে তৃণমূল কংগ্রেস নামক জঞ্জালকে সরিয়ে দিন। যাদের 389টা ছেলেমেয়ে, তাদের জন্য ধর্ণা দিয়েছেন। ব্রিগেডে মমতাকে আক্রমণ, মিঠুনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হয়। ভোটার তালিকায় নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এ লক্ষ লক্ষ মানুষের নাম বাদ যাওয়া নিয়ে মমতা যে ধর্ণা দেন, তা নিয়ে কটাক্ষ ছুড়ে দেন মিঠুন। জানান, সকলের জন্য নয়, বিশেষ কিছু মানুষের জন্যই ধর্নায় বসেছিলেন মমতা। ব্রিগেডে মোদির সভা ঘিরে সকাল থেকে উত্তাপ বাড়ছিল শহর কলকাতায়। সেই আবহে ব্রিগেডের সভায় উপস্থিত হন মিঠুন। গোড়াতেই মমতাকে নিশানা করেন তিনি। বক্তৃতা করতে উঠে প্রথমে বেশ কিছুক্ষণ হাসতে থাকেন মিঠুন। এরপর নিজেই বলেন, কিছু না বলে হাসছি কেন? হাসছি কারণ এই রাজ্যের প্রধান বলেছেন আমরা 500 টাকা দিয়ে লোক এনেছি। আমরা 500 টাকা দিয়ে লোক আনি, আর 1500 টাকা দিয়েও লোক জমে না আপনার। তাই এই ভাতা ওই শ্রী দিয়ে লোককে টুপি পরিয়ে এখানে আসেন। নাম না করে এসআইআর বিরোধী ধর্ণা নিয়ে মমতাকে তীব্র আক্রমণ করেন মিঠুন। বলেন, এই যে ধর্ণা দিয়েছেন কিসের জন্য তা পরে জানলাম। একটা লোকের 389টা ছেলে মেয়ে আর একজনের 310টা। উনি ধর্ণা দিয়েছেন যে 389টা 400 করিসনি কেন? সুপ্রিম কোর্ট বলছে এটা অসম্ভব, অবৈজ্ঞানিক। 389টা ছেলে মেয়ে। আমি সেই বাবার সঙ্গে দেখা করতে চাই, পায়ে হাত দিয়ে প্রণাম করে বলতে চাই, দাদা আপনি কি খান, দয়া করে বলুন কি খান। একজনের 310টা ছেলে মেয়ে, তাদের জন্য লড়ছেন উনি। ভাববেন না আপনাদের জন্য লড়ছেন। 310টাকে 325 হয়নি, তার জন্য লড়ছেন। একটা মৌজায় 600 জন ভোটার আর 389টা ছেলে মেয়ে একাই তো হারিয়ে দেবে আমাদের। মিঠুন আরও বলেন, উনি বলেন 1 মিনিটে তোদের কেটে শেষ করে দেব। খুব হাসি পাচ্ছে আমার। একবার পুলিশকে নিরপেক্ষ হতে বলুন না, 30 সেকেন্ডে খেলা শেষ করে দেব, আধ মিনিটে খেলা খতম। সামনাসামনি আসুন, দেখে নিন বিজেপি কি শক্তি। সামনাসামনি আসুন, দেখে নিন বিজেপির কি শক্তি। আদিবাসী ভাই বোনদের বলছি, আমরা যদি আসি আপনাদের সব কষ্ট দূর হবে। শিক্ষক নেই স্কুলে, আমরা সব কষ্ট দূর করে দেব। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আলু চাষিরা কষ্ট পাচ্ছেন। কথা দিচ্ছি, যেদিন সরকারে আসবো প্রথম আপনাদের জন্য কাজ করব। আমি বাতেলা দিই না, সোজা কথা বলি। বরকনে নিয়ে যাচ্ছিল মাইক্রোবাস।
ঘটল ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু 14 জনের, আনন্দ বদলে গেল বিষাদে। পাকা সড়কে ঢাল জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য কাচের টুকরো, গাড়ি খণ্ড খণ্ড অংশের সঙ্গে জড়িয়ে আছে কয়েক জোড়া জুতো, স্যান্ডেল। শুক্রবার সকালে বাগেরহাট রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় খুলনা মোংলা মহাসড়কে দেখা যায় এমন দৃশ্য। গন্তব্য থেকে মাত্র 15 কিলোমিটার দূরে বরকনিবাহী মাইক্রোবাসটিতে ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা। আনন্দযাত্রা মুহূর্তেই রূপ নেয় শোকে। বৃহস্পতিবার বিকেলে নৌবাহিনী একটি স্টাফ বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 14 জন নিহত হয়েছেন। এর মধ্যে 4টি শিশু, তাদের মধ্যে 2 জন শিশুর বয়স 2 বছরের কম। নিহত হয়েছেন তাদের মায়েরাও। গাড়িতে শিশুদের শান্ত রাখতে মায়েরা হয়তো চুষনি মুখে তুলে দিয়েছিলেন, কিন্তু সেই মা সন্তান কেউই এখন বেঁচে নেই। দুর্ঘটনাস্থলে পড়ে থাকা সেই চুষনি যেন মর্মান্তিক ঘটনাটি নীরব সাক্ষী। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রায় 16 ঘন্টা পরও আজ সকালে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দা এবং উৎসুক জনতা। কেউ কেউ ভয়াবহতা উপলব্ধি করে শিউরে উঠেছিলেন, কেউ আফসোস করে স্বজন হারানো পরিবারগুলোর ব্যথা উপলব্ধির চেষ্টা করছিলেন। দুর্ঘটনাস্থলের কাছেই রফিকুল ইসলামের বসতবাড়ি। আজ সকালে তিনি রাস্তার উপর ছড়িয়ে থাকা কাচের টুকরো, জুতো এবং অন্যান্য জিনিস দেখছিলেন। তিনি বলেন, জীবনে এত বড় দুর্ঘটনা দেখিনি। মাঠে গরু রেখে ঘরে ফিরছিলাম, হঠাৎ শুনি বিকট শব্দ। প্রথমে ভেবেছিলাম গরুটা হয়তো বাসের সামনে পড়েছে, পরে দেখি 2 গাড়ির সংঘর্ষ, চারদিকে রক্ত আর আহত মানুষ। একসঙ্গে এত মানুষকে আহত হতে আগে দেখিনি। রফিকুল ইসলামের পাশাপাশি স্থানীয় অনেকেই ঘটনাস্থলে এসে শোক প্রকাশ করেছেন। শিশু সন্তানকে সঙ্গে নিয়ে সকালে সেখানে এসেছিলেন শান্তি রানী বিশ্বাস। তিনি বলেন, রাতে খবরে দেখেছি কি ভয়াবহ দুর্ঘটনা হয়েছে, তাই দেখতে